নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ম্যালেরিয়ার থাবা তেলিয়ামুড়া মহকুমার উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বিলাইহাম এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এলাকায় মৃত্যু এক 7 বছরের শিশুর। মৃত শিশুর নাম শুকুরাইডিয়া। অভিযোগ, এলাকায় আশাকর্মীকে বারে বারে ফোন করা হলেও আশাকর্মী বাড়িতে গিয়ে একবারের জন্য ওই শিশুকে দেখেনি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দিতে নিয়োগ করা হয়েছে আশাকর্মীদের, কিন্তু একাংশ আশাকর্মীর গাফিলতির কারণে বাড়ি বাড়ি কালিমা লিপ্ত হচ্ছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি তেলিয়ামুড়া মহকুমার উত্তর গোকুল নগর এডিসি ভিলেজের বিলাইহাম এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এলাকার এক শিশু বেশ কয়েকদিন ধরে নিজ বাড়িতে জ্বরে ভুগছিল। পরিবারের লোকজন আর্থিক সংকটের কারণে জ্বরে আক্রান্ত শিশুকে হাসপাতালে নিয়ে যায়নি। তারা বাড়ি বাড়ি এলাকার আশাকর্মীর নিকট ফোন করে, কিন্তু আশাকর্মী একবারের জন্য ওই শিশুর বাড়িতে গিয়ে শিশুটিকে দেখে আসেনি। এদিকে দিনের পর দিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি হলে পরিবারের লোকজন শিশুটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। তারপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন শিশুটিকে জিবি হাসপাতালে রেফার করে দেন। অ্যাম্বুলেন্সে শিশুটিকে নিয়ে রওনা হওয়ার পর অ্যাম্বুলেন্সে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। বাচ্চাটা আমাদের এখানে যখন এডমিশন করেছিল জ্বরের হিস্ট্রি আসছিল, 4-5 দিন ধরে সে জ্বর আসছিল। তো আজকে নিয়ে আইসে আমরা হাসপাতালে, তখন আমরা ম্যালেরিয়া টেস্ট করে সেটা ম্যালেরিয়া পজিটিভ পাইছিলাম। তো অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট শুরু করছি। তো বাচ্চাটা যখন এডমিশন করে তখনই অনেকটা খারাপ হয়েছিল, তার লিগে আমরা আগরতলাতে রেফার দিয়েছি, কিন্তু সাডেনলি বাচ্চা ডিটোরিয়েট করাতে এক্সপায়ার করে। নাম আসেনি, আশার কি নাম? নাইশক্তি রিয়াং। আশা তিনি মোর নাম মুরিহাম। আশাকর্মী ফোন করছনি তোমরা? তো ফোন আশানি ফোন তো আইসিনি নাম্বার নাম্বার দরকার নেই। আশানি ফোন নাম্বার আচ্ছা, আশারে ফোন করছে পরে দেখতে আইসিনি আশা? পখেয়া খেয়া আশানো পখেয়া আশানো পখেয়া পাইয়া আইছে না আশা আইছে না। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্স চালক মাঝ রাস্তা থেকে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে পুনরায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবারের লোকজন। এলাকায় যদি স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা নিয়মিত যেতেন, তাহলে অকালে এই শিশুটির প্রাণ ঝরে যেত না বলে অভিমত অভিজ্ঞ মহলের। শান্তন টিভি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাসের পাতা থেকে আলাদা করে ঘৃণ্য চক্রান্ত করেছিল পূর্বতন সরকার। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে মানুষকে জানার সুযোগ দেয়নি। রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের দ্বারা আয়োজিত এই দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে আগে জানতে দেওয়া হয়নি। আজ 6 জুলাই তাঁর 125তম জন্মবার্ষিকী। তার চিন্তাভাবনা আজকের দিনেও প্রাসঙ্গিক। তার বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে। বিগত দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানতে না দেওয়ায় জন্য ইতিহাসের পাতা থেকে আলাদা করে রেখেছিল তৎকালীন সরকার। কিন্তু যা সত্য সেটা বেশি দিন চাপা রাখা যায় না, কারণ এগুলো চাপা রাখা না গেলে তৎকালীন সময়ে যারা দেশ পরিচালনা করেছে তাদের সমস্যা হতো। সময়ের তালে যেটা একদিন সামনে আসে, যার ফলে আজ ওনার বিশেষ অভিজ্ঞতা সম্পর্কে সকলকে অবগত হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু বিগত দিনে যে বিদেশি ইতিহাস আমাদের জানার কথা ছিল না, সে ইতিহাস সম্পর্কে আমাদের মস্তিষ্কে ঢোকানো হয়েছে। এর দ্বারা বোঝা যায় একটা ঘৃণ্য চক্রান্ত হয়েছিল জনগণের বিরুদ্ধে। কিন্তু
2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করেছেন তখন থেকে সমাজ ব্যবস্থার উপর পরিবর্তন এসেছে, কারণ কিংবদন্তি যারাই ছিলেন তাদের সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে ওনার 124 বছর জন্ম পার হয়ে আজকে 125তম জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। আমরা এই কারণে এই জন্মদিনটা পালন করি যে আজকের তারিখেও ওনার যে চিন্তা ভাবনা, উনি যে আমাদের সামনে যে কথাগুলো বলেছেন আগামী দিন আমরা কিভাবে চলব, সেটা আজকের তারিখেও কিন্তু এটা প্রাসঙ্গিক। এবং শুধু বললাম আর সে বিষয়ে আলোচনা রাখলাম না, আর যারা এখানে আগামী দিনের যারা ভবিষ্যৎ তারাও জানলো না, যেমন আমরাও জানতাম না সত্যি বলতে কি, কারণ এরকম একজন ব্যক্তির বিষয়ে জানতে না দেওয়ার একটা কারণও ছিল, ইতিহাসের পাতায় তাকে আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু যা সত্য কখনই চাপা দেওয়া যায় না। সময়ের তালে আজকে কিন্তু আমাদেরও জানতে হয়েছে ওনাকে নিয়ে, এবং আগামী দিনও ওনার যেসব কাজ মানুষের জন্য করে গেছেন, ওনার যে বিশাল যে অভিজ্ঞতা এবং দেশের জন্য যে মার্গদর্শন উনি রেখেছেন, সেটাকে প্রতি বছর প্রতি সময়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে। হয়তোবা যে বয়সে আমাদের আরো বেশি বোঝা উচিত ছিল সেই বয়সে আমরা সেটা জানি না। তার কারণ হচ্ছে সেরকম ভাবে এক তো পাঠ্যক্রমও নেই, সেইভাবে জানার জন্য যে ধরনের প্ল্যাটফর্ম দরকার সেই ব্যবস্থাও নেই। সমাজের পরিবর্তনের কথা আমরা বলি, সমাজের সেই ব্যবস্থাও ছিল না। যে ইতিহাস না জানার সেই ইতিহাস আমাদের মস্তিষ্কে ঢুকানো হয়েছে। বিদেশি যেসব ইতিহাস আছে সেগুলো আমাদের মস্তিষ্কের ভিতর ঢুকে ঢুকে ঢুকানো হয়েছে, আর যাদের জানানো উচিত তাদের সম্পর্কে আমাদের না জানানোর একটা ঘৃণ্য চক্রান্ত আমরা দেখছি। 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্বভার নেন, তারপর থেকে কিন্তু ভারতবর্ষের সমস্ত সমাজ ব্যবস্থার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যেসব ব্যক্তি, যেসব লিজেন্ড ব্যক্তি আমাদের দেশের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য যে কথাগুলো বলে গেছেন, সেগুলো নতুনভাবে আমাদের সামনে রাখছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর দেশ যেভাবে পরিচালনা করা হয়েছে সেভাবে একটা দেশ চলতে পারে না। অর্থনৈতিক বুনিয়াদ এবং সামাজিক অবস্থানের রূপরেখা ছিল না। দেশ ও বিদেশের একটা ধারণা নিয়ে দেশ চলছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বুঝতে পারছিলেন না কিভাবে তিনি দেশ পরিচালনা করবেন। সে জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, ইতিহাস সামনে রেখে দেশ পরিচালনা করতে হবে, কারণ প্রকৃতির মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা দেন আগরতলা টাউন হলের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হবে। শিক্ষক দিবসে ওনার নামে পুরস্কার দেওয়া হবে শিক্ষা দপ্তর থেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালু করা হবে। আগরতলা টাউন হল প্রাঙ্গণে বসানো হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। আমাদের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে বুনিয়াদ, আমাদের যে সামাজিক অবস্থান, তার একটা রূপরেখা কিন্তু কিচ্ছু ছিল না। মিশ্র একটা ধারণা নিয়ে আমাদের দেশ চলছিল। আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, উনি বুঝতে পারছিলেন না যে কিভাবে দেশকে চালাতে হবে। একটা মিশ্র একটা আইডিয়া নিয়ে, কিছুটা বাইরের, কিছুটা আমাদের দেশীয়, এরকম মিশ্র একটা চিন্তা ভাবনা নিয়ে, তো সেটা চলতে পারে না এইভাবে। একটা দেশের উন্নতির পথে সেভাবে চলতে পারে না। সেই বিষয়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি ওনার একাত্ম মানববাদে পরিষ্কার বলেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিক্ষা দপ্তরের উদ্যোগে যারা বিশেষ বিশেষ কাজ করেছেন, তাদের যেসব সুযোগ্য ব্যক্তি, তাদের উনার নামে শিক্ষক দিবসে পুরস্কার দেওয়া হবে। আয়োজিত এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শহর তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ও অধিকর্তারা।
শান্তন টিভি। আগরতলা টাউন হলে নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, আগরতলা টাউন হলের নাম পরিবর্তন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে না। সরকারের এমন সিদ্ধান্ত অবাঞ্ছনীয় এবং অনুচিত। পুনরায় বিবেচনা করার জন্য দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হলের নামকরণ পরিবর্তন করে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণে করার জন্য ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর তীব্র বিরোধিতা করে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা টাউন হলের নামকরণ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দিয়ে করতে চাইছেন। এর তীব্র বিরোধিতা জানানো হচ্ছে, কারণ রাজ্য সরকারের হাতে টাকা না থাকলেও কেন্দ্র সরকারের হাতে টাকা আছে। কেন্দ্র থেকে টাকা এনে একটি বড় কমপ্লেক্স করুক, কারণ বিভিন্ন সময় অনুষ্ঠান করার জন্য হল পাওয়া যায় না। কিন্তু কেন 40 বছর আগের রাজবাড়ির লাল বাড়ি ভেঙে গড়ে ওঠা আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করতে চাইছেন? তৎকালীন সময়ে আগরতলা টাউন হলের নামকরণ রাষ্ট্রপতি ভ্যানকোট রমনের নামে করার জন্য প্রস্তাব হয়েছিল, কিন্তু তখন আলোচনা হয় প্রত্যেক শহরে এমন একটি টাউন হল থাকে, সেটা সে জায়গার নাম দিয়ে করা হয়, কোনো ব্যক্তির নাম দিয়ে হয় না। যেমন কলকাতা টাউন হল, লন্ডন টাউন হল। এই টাউন হলটি আগরতলা টাউন হল নামেই থাকুক। প্রায় 4 দশক পর ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হলে অশ্রদ্ধা দেখানো ছাড়া আর কিছুই নয়। এতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও প্রকৃত শ্রদ্ধা দেখানো হবে না, যার কারণে এটা অনুচিত এবং অবাঞ্ছনীয়। সরকারের এ ধরনের সিদ্ধান্ত ঐতিহ্যকে অস্বীকার করা। এটা সরকারের পুনঃ বিবেচনা করা প্রয়োজন, কারণ আগরতলা শহরের কোনো পুরনো নাগরিক এটা মেনে নেবে না। কিন্তু আজকে প্রায় 4 দশক বাদে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দিয়ে এই ঐতিহ্যকে করা, এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না, এটা ঐতিহ্যকে অস্বীকার করা হলো। আমি নিশ্চিত আগরতলা শহরের বহু পুরান নাগরিক এরা এই পদক্ষেপ মানতে পারবেন না। আমি রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন করব, এটা পুনর্বিবেচনা করুন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্য কোনো জায়গাতে আরও বড় আকারে, বড় পরিসরে, আরও বড় কিছু করে এরকম একটা গড়ে তুলুন। এতে আমাদের এই আগরতলা বা ত্রিপুরা রাজ্য নতুন একটা পরিকাঠামো পাবে এবং আপনারা আপনাদের দলের নেতাকে শ্রদ্ধা জানান। এরকম একটা ব্যক্তি হিসাবে আমরাও শ্রদ্ধা করি, মতাদর্শগত আলাদা হলেও। তো এটা আজকে যে কাজটা হলো, এটা অত্যন্ত অবাঞ্ছনীয়, অনুচিত এবং শ্যামাপ্রসাদের প্রতি সঠিক মর্যাদা দেওয়া হলো না। এটা সরকার অবশ্যই পুনর্বিবেচনা করে দেখবেন, এটা আমি আশা করি। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বৈঠকে হামলার অভিযোগ। এতে দিন দুপুরে অশান্ত রাজধানীর প্রতাপগড় এলাকা। একটি তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে চলছে সুশাসন, আর এই সুশাসন জমানায় বিরোধী দলের বিধায়ক নিজ এলাকায় কর্মীদের সাথে বৈঠক করতে পারছেন না। বিধায়কের পিঠের চামড়া তুলে নেবে বলে স্লোগান তুলে প্রকাশ্যে দাবি করে কিছু যুবক। কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের নিশানা শাসক দলের দিকে। রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর প্রতাপগড় 1 নং রোড এলাকায় আগরতলা পুর নিগমের 31 নং ওয়ার্ডের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করতে যান 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়। এদিন এলাকার বাবুল রায়ের বাড়িতে দুপুরে নাগাদ বৈঠক শুরু হওয়ার পর আশপাশের কিছু উচ্ছৃঙ্খল যুবক জড়ো হয় বাবুল রায়ের বাড়ি ঘেরাও করে। পরে সভা যখন প্রায় শেষ পর্যায়ে, ঠিক তখন দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধভাবে বাবুল রায়ের বাড়ির সামনে উপস্থিত হয়।
দুষ্কৃতীরা গোপালচন্দ্র রায়কে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য নানান হুমকি সহ গালিগালাজ দিতে থাকে। তখন গোপালচন্দ্র রায় পুলিশকে ফোনে ঘটনার বিষয়ে জানায়। পুলিশ ঘটনাস্থলে আসার আগে দুষ্কৃতীরা বাবুল রায়ের বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ আসলে পুলিশের সামনে দুষ্কৃতীরা বিধায়ক গোপালচন্দ্র রায়কে উদ্দেশ্য করে গালিগালাজ সহ গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিধায়ক গোপালচন্দ্র রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র কোথায়? ত্রিপুরা রাজ্যে মানুষের নিরাপত্তা নেই। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোপাল রায়ের আরো অভিযোগ, প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে তারা। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে দাবি করেন নিরাপত্তার পাশাপাশি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। আমাদের মিটিং অ্যাটাক. Our meeting was attacked. You see the law and order. What is the government is doing? What is Chief Minister is doing? I talked to the DGP just now. Police has come. No educate. Security was not there. That is why they have come, entered, and they have already dismantled our meeting, and the house was ransacked. They threatened me to kill. ওরা বলেছে আমাকে হত্যা করবে, দিনের বেলা অ্যাটাক করেছে বিফোর হাফ এন আওয়ার। ইউ সি দে হ্যাভ অ্যাটাক আওয়ার মিটিং। উই আর কন্টিনিউইং দ্য মিটিং অফ 31 ওয়ার্ড নাম্বার 31। এখানে যারা এসছে সবাই অল আর দ্য ওয়েল নোন অ্যান্ড ওয়েল অ্যাসোসিয়েট অফ দ্য সাম লিডার অফ হিয়ার। অপরদিকে বিক্ষোভকারী যুবকরা নিজেদের এলাকাবাসী বলে দাবি করে স্লোগান দিতে শুরু করে এলাকার বিধায়ক গোপাল রায় যাতে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, গোপাল রায় জয়ী হওয়ার পর থেকে এলাকায় আসেন না, এলাকাবাসীর সুখ দুঃখের খবর রাখেন না। আজ তিনি জাতিগত সুরসুরি দিতে এসেছেন। সিপিআইএম এর দালালি করে তিনি বিধায়ক হয়েছেন এলাকার। উনার কোনো যোগ্যতাই নেই বিধায়ক হওয়ার। অবিলম্বে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে বলে জানান তারা। শান্তির পরিবেশকে অশান্ত করার ত্রিপুরা রাজ্যে আমাদের যে সরকার চলছে তাকে কালিমালিপ্ত করতে এই যে ভিন্ন কাজগুলি করছে এগুলি অবিলম্বে বন্ধ করুক এবং ওনার কোনো অধিকার নেই, নৈতিক অধিকার নিয়ে উনি পদত্যাগ করুন এমএলএর পোস্ট থেকে, কারণ উনি এমএলএর পোস্টে থাকার উনি যোগ্যতা নেই। কারণ বিগত 25 বছরে সিপিএমের যার বিরুদ্ধে সিপিএম এখানে হাজারো হাজারো বনমালীপুরের ছেলেদেরকে কাজে লাগিয়ে উনি সিপিএমের সঙ্গে ফায়দা লুটেছে। আজকে সেই সিপিএমের দালালি করে আজকে উনি এমএলএ হয়েছেন। তাই আমরা নৈতিকভাবে ওনাকে বলতে চাই এখান থেকে আপনাদের মাধ্যমে উনি বনমালীপুরের বিধায়ক পোস্ট থেকে অতি সত্বর উনি। এদিকে ঘটনার খবর পেয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। তিনি বলেন, কাউকে দেখেননি। এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, গত 10 দিন আগে 25শে জুন অভ্যন্তরীণ জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি এবং তাদের পরিচালিত সরকার গেজেট নোটিফিকেশন করে সে দিনটি সংবিধান হত্যা দিবস হিসেবে দিনটি উদযাপন করেছে। বিজেপি দাবি করে তারা ভারতবর্ষের সবচেয়ে উজ্জ্বল, একনিষ্ঠ গণতান্ত্রিক রক্ষক এবং ভক্ত হিসেবে। কিন্তু এই দল প্রতিদিন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রকে হত্যা করছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজ এরই একটি নগ্নতম ঘটনা ঘটে গেল, যা প্রতাপগড়ে হয়েছে। এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায় যখন বৈঠক করতে এলাকায় গিয়েছিলেন তখন বিজেপির লোক ও সাংসদ রাজীব ভট্টাচার্যের অনুচর লোকেরা সশস্ত্র অবস্থায় গিয়ে কংগ্রেসের এই বৈঠক বানচাল করতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আর বিজেপির পরিচালিত পুলিশ কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই ঘটনা নিয়ে স্পষ্ট করেছে ভারতীয় জনতা পার্টি সংবিধান এবং গণতন্ত্র কতটা মানে। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে বলে জানান বিরোধী দলনেতা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ের অনুচররা
সেখানে এই একটা রাজনৈতিক দলের একটা কর্মসূচি বানচাল করার জন্য সেখানে প্রায় সশস্ত্র অবস্থায় গিয়ে পৌঁছেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে। যথারীতি বিজেপি সরকার পরিচালিত পুলিশ তারা নিষ্ক্রিয় কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভারতীয় জনতা পার্টির এই যুবকদের তাদের এই গণতান্ত্রিক অধিকার হরণ, একটা নির্বাচিত বিধায়ককে তার কাজে বাধা দেওয়া, এটা করেছেন। তারা নিরদর্শ হয়ে দাঁড়িয়েছেন সেখানে। তো এই জায়গাতেই ভারতীয় জনতা পার্টি তারা কতটুকু গণতান্ত্রিক, সংবিধানকে মানেন, এইভাবেই তারা তার পরিচয় দিচ্ছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই সাম্প্রতিক সময়েতে বেশ কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলেছি, চিঠিও দিয়েছি বিভিন্ন ঘটনা উল্লেখ করে। আমি তাকে বলবো, আপনি হাল ধরুন। যেভাবে এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারা তৈরি করছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেও ছাড়বে না। শুরুতে হয়তো অন্যের মাথা রক্তাক্ত হবে, অন্যের শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু শেষ পর্যায়ে তাদের হাতে আক্রান্ত হবেন, লাঞ্ছিত হবেন আপনি এবং আপনার সরকার। সময় থাকতে হাল ধরুন, নতুবা এরপরে সময়ই পাবেন না। কাজেই সারা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষকে এই জাতীয় বর্বরোচিত কার্যকলাপের বিরুদ্ধে বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। শান্তন টিভি। সমস্যার পাহাড়ে পরিণত হয়ে রয়েছে সরকারি মাদ্রাসা। ঘটনা সোনামুড়া মহকুমার শোভাপুর কোরআনী মক্তব জুনিয়র মাদ্রাসায়। ওয়াকফ বোর্ড তার দায়িত্ব কতটুকু পালন করছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর বাজার থেকে 1 কিলোমিটার দূরে একটি সরকারি মাদ্রাসা রয়েছে, যার নাম শোভাপুর কোরআনী মক্তব জুনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসাটি এমন করুণ দশায় আচ্ছন্ন যে একে দেখলে কোনোভাবে মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে হবে না। এই মাদ্রাসার পরিকাঠামো বলতে কিছুই নেই। কিছু সরকারি সাহায্য আর শিক্ষকরা নিজেরা কিছু আর্থিক সাহায্য তুলে একটা অর্ধ সমাপ্ত দালান ঘর তৈরি করা হয়েছে পঠন পাঠনের জন্য। রয়েছে 73 জন ছাত্রছাত্রী। শিক্ষকদের সংখ্যা মাত্র 3। ছাত্রছাত্রীদের মিড ডে মিলের রান্না করার জন্য যে জলের প্রয়োজন তা আনতে হয় স্কুল থেকে অনেকটা দূরে, সাধারণ মানুষের বাড়িঘর থেকে। স্কুলের মধ্যে গর্ত করে সে জল সংরক্ষণ করে রাখা হয় মিড ডে মিলের রান্নার জন্য। মিড ডে মিল রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে সুবন্দোবস্ত নেই। বিদ্যালয় নেই কোনো বাউন্ডারি ওয়াল। যা সহায়তা করেছে তাই সামান্য কিছু। আপনাদের এই দপ্তরকে জানাছিলেন নিয়ে বিষয়ে? কয়েকবার আইএস এর ফরওয়ার্ডিং করে আমরা ডাইরেক্টর অফিসে এবং এলিমেন্টারি এডুকেশনে আমরা এটা লিখিতভাবে আইএস এর ফরওয়ার্ডিং করে আমরা পাঠিয়েছি, কিন্তু আজ অবধি আমাদেরকে বিল্ডিং কনস্ট্রাকশন দেওয়া হয়নি। তাছাড়া আমাদের এই ছাত্র সংখ্যা অনুপাতে আমাদের এখানে আমরা যে শিক্ষক আছি বর্তমানে আমরা পর্যাপ্ত পরিমাণে আছি, কিন্তু এই এলাকার আশেপাশে কোনো স্কুল বা মাদ্রাসা নেই। ভবিষ্যতে আরো ছাত্র সংখ্যা বাড়তে পারে, আমাদের আরো একজন শিক্ষকের প্রয়োজন কমে, আমি বেশি চাইতেছি। আর আমাদের বেতন পরিকাঠামো একটু বলছি, এটা না বললে না হয়। বর্তমানে আজকে প্রায় 8 থেকে 9 বছর আমাদের মাদ্রাসা শিক্ষকদের সাথে রাজ্য সরকারের কোনো 3 বছর আগে শোভাপুর গ্রাম পঞ্চায়েত থেকে একজন সহকারী নিয়োগ করা হয়েছে। প্রতি মাসে তার 1000 টাকা করে পাওয়ার কথা, কিন্তু 1 বছর তিনি টাকা পেলেও 2 বছরের টাকা এখনো পাওয়া রয়েছে। আপনারা যে রান্নাঘরটা দেখলাম, রান্নাঘর তো এটা সার্ভিস হতে কোনো বেড়া নাই, বৃষ্টি আসলে আপনাদের কি সমস্যা? তো খুব ভালো আছে, ওখান থেকে সারা গাড়িতে টাকা দিয়ে কিছুতে মানে এতে দিছি কিছু, তারা মানে আবার তাই 10-15 দিনে না করছে। এর আগে তো আমরা এমনি চাল ছাড়া ভাত রান্না করছি। একদিক দিয়ে বৃষ্টি এসে আমরা মাথা চুল পর্যন্ত ভিজে গেছি হিসাবে। তো
তাহলে আমরা কত কষ্ট করে রান্না করে খাওয়াইছি, আবার এই ভিজা কাপড় লয়ে আমরা 1.5 মাইলের রাস্তা হাইটে বাড়িতে গেছি, তাহলে আমরা কি বেতন বাড়ানোর মতো সুবিধা নাই? আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি। শিক্ষকদের বক্তব্য, তারা বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শকের গোচরে নিয়ে গেছেন বিষয়গুলো, কিন্তু বিদ্যালয় পরিদর্শক তাদের সমস্যার সমাধানের কথা ভাবেননি। জানা গেছে কাঁঠালিয়া বিদ্যালয় পরিদর্শক এই বিষয়টিকে ওয়াকফ বোর্ডের কাছে ঠেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই বিদ্যালয় পরিদর্শকের পাশাপাশি ওয়াকফ বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্ত টিভি। 6 বছরের শিশু কন্যার উপর শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঊনকোটি জেলার বিশেষ আদালত। 2022 সালের 9 এপ্রিল রাত আনুমানিক 9টা নাগাদ 6 বছরের একটি শিশু কন্যা তার বাবার সঙ্গে দাদুর বাড়িতে গিয়েছিল বাসন্তী পূজা উপলক্ষে। সেখানে তখন সমর শব্দকোট নামের একজন বাজনাবাদক সে 6 বছরের শিশু কন্যার সঙ্গে শারীরিক নির্যাতন করে। পরবর্তী সময় শিশুটি চিৎকার করলে সে বাজনাবাদক সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় থানায় মামলা দায়ের করা হয় এই শিশু কন্যার পরিবারের তরফে। পরবর্তী সময় পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দেয় আদালতে। আদালত মোট 14 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে। দীর্ঘ সওয়াল জবাবের পর সমর শব্দকরকে দোষী সাব্যস্ত করে ঊনকোটি জেলার বিশেষ আদালত অভিযুক্ত বাজনাবাদকর সমর শব্দকরকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সঙ্গে 15,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জাজ শ্রী অমরেন্দ্র কুমার সিং, স্পেশাল পক্সো জাজ ঊনকোটি ডিস্ট্রিক্ট, উনি 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এটা মিনিমাম, ম্যাক্সিমাম ছিল আপনাদের এখানে আনটিল ডেথ, কিন্তু উনি এটাকে 20 ইয়ার্স দিয়েছেন। তার সঙ্গে 15,000 উনি ফাইন দিয়েছেন। যদি 15,000 দিয়েছেন, অনাদায়ে 3 মাসের জেল আছে। তাছাড়াও উনি আবার ভিকটিম যে কম্পেনসেশন আছে আমাদের ওখান থেকে, উনি লিগাল সার্ভিসের ওখান থেকে উনি সেই ভিকটিম কম্পেনসেশন জন্য একটা পায়, ওখান থেকে আলাদা সেটা দিবেন। সেটাও জাজমেন্টের উল্লেখ আছে। আমার জাজমেন্টের কপি আপনাদের মিডিয়ার ভাই বোনদের কাছে প্রদান করব। সর্বশেষ একটি কথা হলো যে সরকার পক্ষ থেকে যারা কাজ করেছেন খুব নিপুণতার সঙ্গেই কাজ করেছেন, কিন্তু আমাদের এভাবে যে এই যে আমাদের যারা ক্রিমিনাল আছে সোসাইটির মধ্যে, যারা এই ধরনের মানসিকতা আছে, তাদের জন্য একটা ওয়ার্নিং অ্যালার্ম যে এভাবে যদি আমাদের করে তাহলে কি হতে পারে। এবং সমাজ যে জনতা তাদের মধ্যে কোর্টের প্রতি যে একটা অবিশ্বাস আছে যে এভাবে কোর্টে গেলে যে ন্যায় পাবে না, অনেক এখানে ক্রাইম ইনসিডেন্ট হয় আপনারা জানেন, সেটা পুলিশ পর্যন্ত সরকার পর্যন্ত এসে পৌঁছায় না বা কোর্টের দ্বার গোড়ায় ওনারা আসে না। তাই সেটা বলার ছিল যে এরকম 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ানকে সামনে রেখে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ 10 ও 11 নম্বর পুর ওয়ার্ডের কর্পোরেটররা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব সকলের, কিন্তু এই অখণ্ডতা ভাঙার প্রয়াস এখনো চালিয়ে যাচ্ছে কোনো কোনো অংশ। পুঁথিগত শিক্ষার পাশাপাশি দেশকেও সমমর্যাদায় নিয়ে যেতে হবে। নরেন্দ্র মোদীজিকে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। সুবুত চাইয়ে, প্রমাণ চাইয়ে। আর বলছে পাকিস্তানের কাছে আমরা নাকি আমাদের প্রধানমন্ত্রী নাকি মাথা নিচু করেছে, স্যালেন্ডার করেছে। তাদের বাপ দাদা দাদু দিদা সবাই এই আগরতলা প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের দাবা প্রতিযোগিতায় শিরোপা দখল করলেন কিরিটি দত্ত। ইনি 13 বার কিরিটি সেরা হন। দাবা প্রতিযোগিতায় আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সহ সভাপতি চিত্রা রায়। মোট 3 রাউন্ডের হয় আসর। কিরিটি 3 রাউন্ডে জয় পান। 2 পয়েন্ট শেষে পেয়ে রানার্স হয়েছেন সুপ্রভাত দেবনাথ। এছাড়া 1 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেন কিঙ্কর দে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত প্রবোধ রঞ্জন দত্ত এর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আসর সুষ্ঠুভাবে শেষ হওয়ায় স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে সকলকে ধন্যবাদ জানান। একাধিকবার দিন তারিখ বদল করে অবশেষে ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শুরু হলো 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বাদারঘাট স্টেডিয়ামে আসরের সূচনা করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বাদারঘাটের নবনির্মিত দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্যাঙ্কে সকাল থেকে খেলা শুরু হয়।
পরে বিকেলে ৫৪তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স আসরের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, ক্রীড়া অধিদপ্তর সত্যব্রত নাথ প্রমুখ। ৪ শতাধিক খেলোয়াড় এই আসরে অংশ নিয়েছে। আজকে আমাদের যারা খেলোয়াড়, যারা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছে ত্রিপুরার, যারা আমরা গর্ব করি, যাদেরকে নিয়ে আজকের দিনটি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ শোভনীয় দিন। আজ আমরা যে ত্রিপুরা রাজ্যভিত্তিক যে অ্যাথলেটিক্সের যে ৫৪তম ৩ দিনব্যাপী শুভারম্ভ হয়েছে, আমাদের যে ৮টা ডিস্ট্রিক্ট আছে, সেই ৮টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের খেলোয়াড়রা এসেছে। তো আমরা এই আশা করব যে আজকের যে রাজ্য স্তরে যারা খেলতে এসছে, তারা যেন আগামী দিন জাতীয় স্তরে গিয়ে তারা এই খেলার গুরুত্ব সারা ভারতবর্ষে তুলে ধরতে পারে এবং জাতীয় স্তর থেকে যেন আন্তর্জাতিক স্তরে আমাদের এই ত্রিপুরার কৃতি সন্তানরা যেতে পারে। যেইভাবে আমাদেরকে দীপা আমাদের ত্রিপুরাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে, আমরা সেই আশাবাদী নিয়ে আমরা আমাদের ছেলেদের জন্য আমরা কাজ করছি, আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। এবং এইবার যে আমাদের এই বাদারঘাট যে স্পোর্টস স্টেডিয়াম যেভাবে আমাদের সরকার উন্নত করে দিয়েছে, যেটা বিগত কাল আমাদের এই ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা ভালো খেলা, তাদের কাছে ট্যালেন্ট থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাবে তারা রাজ্য স্তর থেকে জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে তারা যেতে পারে নাই। তো আমাদের এই বর্তমান সরকার সমস্ত ধরনের সমস্ত সুযোগ সুবিধা হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও সেইভাবে আশাবাদী আমাদের ছেলেদের কাছে, আমাদের সন্তানদের কাছে, আমাদের খেলোয়াড়দের কাছে, তারা যেন আমাদের ত্রিপুরাকে উজ্জ্বল এবং সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের আসরে জয় ছিনিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল রানার্সের দৌড়ে রয়েছে। আসরে নিজেদের শেষ খেলায় স্পোর্টস স্কুল ৩-১ গোলে ত্রিবেণী সংঘকে হারিয়ে দেয়। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত বিকালের খেলায় পর্যাপ্ত প্রাধান্য ছিল স্কুলের ছেলেদের। ত্রিবেণী চেষ্টা করেও হার এড়াতে পারেনি। লিগে চ্যাম্পিয়নের খেতাব ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে ঐক্যতান যুব সংস্থা। রানার্সের লড়াইয়ে এগিয়ে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এবং বীরেন্দ্র ক্লাব ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে। সোমবার নবোদয় সংঘ ও বীরেন্দ্র ক্লাবের ম্যাচের ফলাফলের উপর রানার্স চূড়ান্ত হবে। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। শুভরাত্রি।